এটাই হচ্ছে বাংলার গর্ব। দেখুন বাংলার রাস্তা দেখুন, আমাদের পশ্চিম। গুড মর্নিং ফ্রম গ্যাংটক, ক্যাপিটাল অফ সিকিম। সামনে হচ্ছে গ্যাংটক রোপাওয়ে, দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই হয়ে যাবে। এগুলো কাদাটা পুরো ছুটিয়ে দিল ছেলে, সাইডই দেবো না ওকে, দাঁড়া চা, তুই কাদা দিয়ে যা। এই হচ্ছে এখন তিস্তার অবস্থা। আজ 15ই সেপ্টেম্বর 2024। তো বন্ধুরা বলেছিলাম ফারাক্কায় দাঁড়াবো, ফারাক্কায় দাঁড়ালাম, চাটা খেলাম, আবার খেয়ে একটু রেস্ট নিলাম। তো আমার সামনে বোর্ড লেখা আছে কিষানগঞ্জ 92, রায়গঞ্জ 167, পূর্ণিয়া। এখন আছি বেলডাঙ্গায়, বেলডাঙ্গা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে। এখান থেকে তেল নিলাম 6 লিটার মতো। আর এই হচ্ছে আমার ডান দিকে তিস্তা আবার ফুলে ফেপে উঠছে। তো বাইক হয়ে গেছে রেডি, বেরিয়ে পড়ছি গ্যাংটক শহর থেকে। এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট শপিং মল। ভেরি গুড মর্নিং ফ্রম গ্যাংটক, ক্যাপিটাল অফ সিকিম। গ্যাংটক থেকে গতকাল এসেছিলাম, আর আজকে বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। দেখি কতদূর যেতে পারি। সরাসরি যাওয়ার সময় আপনাদের দেখাবো সিচুয়েশান দিনের বেলা, যে এখন বর্তমানে গ্যাংটক থেকে কলকাতা ফেরার জন্য কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, কোথায় অবস্ট্রাকশন আছে, সেই সব কিছু তুলে ধরবো। তো এটা হচ্ছে আমার রুম, প্যাকিং সব করে নিয়েছি। যদিও গ্যাংটকের ওয়েদার এখন ঠিক আছে, বৃষ্টি নেই, তবে কোনো গ্যারান্টিও নেই যে কখন বৃষ্টি শুরু হবে। তো চলুন, পথে গিয়ে আবার দেখা হবে। এখন যাব পার্কিং থেকে বাইকটা নিয়ে আসবো, এনে রেডি হয়ে বেরোবো। তো বাইক হয়ে গেছে রেডি, বেরিয়ে পড়ছি গ্যাংটক শহর থেকে। এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট শপিং মল, নবনির্মিত, নতুন তৈরি হয়েছে। আর আমার হোটেল ছিল হলিউড হোটেল, উডল্যান্ড বেঙ্গলি হোটেল। তো এখানে মোটামুটি খাবার দাবার ভালোই, খারাপ না। চিকেন থালি নিল 180 টাকা, তার সঙ্গে 2 রকমের সবজি, ডাল সবই ছিল। আর এখান থেকে আমার গন্তব্য হচ্ছে এখন রংপুর হয়ে সরাসরি যতটা যাওয়া যায় কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। চেষ্টা করবো যাতে আজকেই কভার করা যায়। সো এটা একটা চ্যালেঞ্জ, রেস্ট নিয়ে হোক 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা টানা যাব, এটাই হচ্ছে টার্গেট। গ্যাংটক থেকে কলকাতা। সামনে হচ্ছে গ্যাংটক রোপাওয়ে, দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই। তো আমরা এখন এখান দিয়ে ডান দিক হয়ে রানীপোল 8 কিলোমিটার দেখাচ্ছে, 8, সিংথাম 25, রংপুর 36, শিলিগুড়ি 113, 113 কিলোমিটার। এই হচ্ছে গ্যাংটক শহর। দার্জিলিংয়ের তুলনায় গ্যাংটক শহরের রাস্তা অনেক চওড়া, অনেকটাই চওড়া। বন্ধুরা গ্যাংটক থেকে সিংথাম অবধি এখন অবধি এই ধরনের রাস্তা পাচ্ছি, মনে হচ্ছে না যেটা পাহাড়ের রাস্তা, মনে হচ্ছে কলকাতায় কোনো রাস্তায় গাড়ি চালাচ্ছি, হাইওয়েতে। এত সুন্দর রাস্তা। এইসব রাস্তায় আমি একটু আগে 70-80 তুললাম, এত ভালো রাস্তা। भैया यहाँ पे हवा कहाँ मिलेगा? अगला पंप में मिलेगा ना? अच्छा अच्छा।
পুরো ইস্ট সিকিম ঘুরে এখন গ্যাংটক থেকে বেরোচ্ছি, আর ওডোমিটারে শো করছে 888.6 কিলোমিটার। ট্রিপল লাইন হয়ে গেলে এটাকে আবার ট্রিপ জিরোতে করতে হবে। কলকাতা অবধি কত হলো সেটাও কিন্তু দেখাবো। এটা হচ্ছে রানীপুল পেট্রোল পাম্প। গ্যাংটক থেকে বেরিয়ে এসে রানীপুল পৌঁছলাম। তো এটা হচ্ছে এখানকার মানে গ্যাংটক থেকে আসার পর সবচেয়ে বড় ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। সিংথাম ব্রিজ পার করছি। এটা হলো সিংথাম এই যে সিংথাম ব্রিজ পার করে এখন রংপুর দিকে যাচ্ছি। এই হচ্ছে তিস্তার সেই ভয়ঙ্কর রূপ, দুপাড়ই এখন ভেঙে আছে। সিংথাম থেকে রংপো যাওয়ার রাস্তা এখন এই অবস্থা। ভালো করেছে, অনেক ভালো করেছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভাঙা আছে, সেগুলো মোটামুটি এখনও সারাই করবে। তো সেরকম সিচুয়েশন হয়ে আছে, বাকি সব ফার্স্ট ক্লাস হ্যাঁ। এই যে এই রাস্তাগুলো কিছু ছিল না, এই যে এখান থেকে তিস্তা এসে এমনভাবে এগুলো ধ্বংস করে দিয়েছিল, এগুলো পুরো নতুন করে পাহাড় কেটে আবার বানানো হয়েছে নিচ থেকে। চলে এসেছি রংপো। এটা হচ্ছে রংপো ব্রিজ ডান দিকে, আর বাদিকে গেলে রংপো শহর। তো এখন ডান দিক দিয়ে চলে যাব। আগে রংপো শহর দিয়ে যেতে হতো, এখন আর রংপো শহর দিয়ে যেতে হয় না, এখন সরাসরি এই ব্রিজ ধরে অনেকটা সময় বেঁচে যায়। আর এই যে এই দেখছেন এখনো এত মাটি জমে আছে, অনেক কিছু চাপা পড়ে গেছে মাটির নিচে। এর আগের এপিসোড আমি দেখাতে পারিনি, রাতের বেলা ছিল বলে, আর ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো। আর এই পোলটার ওপরে কয়েকশো লরি দাঁড়িয়েছিল, কারণ সেদিনই 7 তারিখ, সেদিনই NH10 খুলেছিল, 7/9/2024। যার দরুন কি হয়েছে, যত লরি ছিল সব লরি এই ব্রিজ থেকে হয়ে পশ্চিমবঙ্গ থেকে সিকিমে ঢুকছিল। শিলিগুড়ি এখান থেকে 76 কিলোমিটার। এই হচ্ছে এখনকার NH10, ন্যাশনাল হাইওয়ে 10।
বাই বাই সিকিম, তোমাকে মিস করব। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। সিকিম, ইস্ট সিকিম যে এত সুন্দর হবে আমি কল্পনা করতে পারিনি। আগে আমি ভাবতাম শুধু ছাঙ্গু, নাথুলা আর বাবা মন্দির এই হচ্ছে ইস্ট সিকিম, কিন্তু ইস্ট সিকিমের ভেতরে যে এত লুকোনো বিউটি আছে আমি সত্যি এই বাইক না নিয়ে এলে আমি কখনোই দেখতে পারতাম না। এই যে দেখুন, এটা এখন অবস্থা একটু খারাপ, ভাঙা। এখন আছি রংপো পার করে আমাদের পশ্চিমবঙ্গের কালিম্পং ডিস্ট্রিক্টে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিন্তু ভালোই শুরু হয়ে গেছে। তো এখানে আমাকে একটু প্যাকিং করতে হবে। আর হোটেল ফাল্গুনি, এখানে যাই দেখি কিছু ব্রেকফাস্ট পাই কিনা, খেয়ে দিয়ে বেরোবো। তো এটা হচ্ছে তিস্তার রূপ। মোটামুটি 2 পাড় পুরো তছনছ করে দিয়েছিল। আর ওইদিকে দেখতে পাচ্ছেন পুরো পলি পুরো জমিয়ে দিয়েছে, মানে ওই অবধি পলি একদম জমিয়ে দিয়েছে। ধীরে মধ্যে যা নিয়েছিল সব এগুলো হাইট কিন্তু এই উচ্চতায় চলে এসেছিলো, আর এখানে যা ছিল সব ধীরে মধ্যে চলে গেছে। তো বৃষ্টি আবার শুরু হয়েছে, আবার বৃষ্টি পড়ছে, অনেকটা রাস্তা যেতে হবে। সো এখানে ওয়েট করে গেলাম, দেখি এরপরে কিছু কিছু জায়গায় ভাঙা আছে বা রিকনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো বৃষ্টিতে না যাওয়াই ভালো, ওই জন্য ওয়েট করছি। বৃষ্টি থামলে আবার এখান থেকে বেরোবো। সামনে এইরকম ভাঙা কিছু জায়গা আছে যেগুলো এখনও ঠিক হয়নি, ঠিক হচ্ছে। মানে এটা কিছুই ছিল না, এটাকে কেটে, পাহাড়কে আবার কেটে বাদিক থেকে তৈরি করা হয়েছে। আর যেহেতু NH10 খুলে গেছে সেহেতু এই জায়গাগুলো থেকে জ্যাম শুরু হয় প্রচণ্ড। কিছুক্ষণ বাইকারদের জন্য অসুবিধা নেই, কিন্তু যারা 4 চাকায় আসবেন ট্যুরিস্ট গাড়ি তাদের একটুখানি জ্যামে আটকে থাকতে হতে পারে। কেন ওয়ান সাইড থেকে ছাড়ে, এক সাইড থেকে ছাড়ে, আবার এক সাইড বন্ধ করে দেয়। আমি বাইক নিয়ে এসেছি, তাও জানি না কত দূর যেতে পারবো, বাবার কিছু হয়েছে কিনা সামনে। পুরো জ্যাম। ওই অ্যাম্বুলেন্সটা যাচ্ছে, ওদিক দিয়ে গাড়িগুলো যেগুলো আসছিল সেগুলো আর আসতে পারছে না, সেগুলো বন্ধ হয়ে গেছে আসা। বিশাল লম্বা লাইন পড়েছে গাড়ির, সবাই ফিরছে, সামনে থেকে লরি আসছে, না যাওয়াটাই ভালো। সব থেকে চিন্তার বিষয় বা রাস্তা যখন ব্লক হয় সেটা হয় আমাদের এই সেবক রোড অবধি, মানে তিস্তা বাজার অবধি। ওই জায়গাটায় সব থেকে রাস্তা খারাপ বেশি হয়। তো আমার মনে হচ্ছে ওই জায়গাটার জন্যই এই জ্যামটা লেগেছে। গাড়ি ওখানে খুব স্লো মুভ করে এবং আস্তে আস্তে গাড়িকে পাস করায়, এটা একটা কারণ হতে পারে। তো লেটস সি, দেখি কি অবস্থা, আপনাদের মধ্যে তুলে ধরছি। যারা আসবেন, বাসার প্ল্যানিং করছেন, তাদের জন্য অনেক কাজে আসবে এই ইনফরমেশনগুলো। কয়েক কিলোমিটার অবধি জ্যাম লেগে গেছে, দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের নিচে অবধি। জানি না ক্যামেরা কতদূর দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, কিন্তু কয়েক কিলোমিটার জ্যাম। বাইক বলে সাইড থেকে বেরিয়ে যাচ্ছি, 4 চাকা হলে কিন্তু এই 4 চাকা হলে এই যে গন্ডগোলগুলো করছে। সামনে হচ্ছে অবস্থা, পুরো কাদা, ভীষণ স্লিপারি রাস্তা, খুব সাবধানে আমাকে নিয়ে যেতে হবে গাড়ি। বোকা চোদা, একটু আস্তে যা গান্ডুর বাচ্চা, মানে আকাশ থেকে উড়ে যাবে। এগুলো কাদাটা পুরো ছুটিয়ে দিল ছেলে।
कोई साइड ही दो उनके दाड़ा चा तू कादा दिए जा এটার জন্য এত জ্যাম এখানে এক্ষুনি ল্যান্ডস্লাইডিং হয়েছে মনে হচ্ছে ওইসব ভেঙে ভেঙে পড়ছে এখনো আল্লাহ আল্লাহ কত তাদের বেরিয়ে যায় পুরো লিকুইড কাদা হয়ে গেছে জুতো তো ওয়াশ করতেই হবে তিস্তার ভয়ঙ্কর রূপটা আবার আসছে যেহেতু খুব ভালো বৃষ্টি হচ্ছে দুদিন থেকে গ্যাংটক থেকে শুরু এই সিকিম নর্থ সিকিম সব দিকে তো তিস্তার লেভেল কিন্তু আবার বাড়তে শুরু করেছে এটা হচ্ছে লাস্ট ফিনিশিংয়ের বর্ষা যাওয়ার আগে একটা ধাক্কা দিয়ে যাবে আর কি সেটাই চলছে এখন শুরু হলো দুদিন থেকে আজকে তারিখ হচ্ছে 15ই সেপ্টেম্বর 2024 এই হচ্ছে আমার ডান দিকে তিস্তা আবার ফুলে ফেপে উঠছে যেহেতু চারিদিক থেকে বৃষ্টির জল নামছে এই তিস্তাতে নতুন করে সো বন্ধুরা ওয়েলকাম টু এটা হচ্ছে তিস্তা ব্রিজ তিস্তার ব্রিজে চলে এলাম ঘড়িতে সময় এখন বাজে দুপুর 12টা বেজে 21 মিনিট আর ওডোমিটারে এখন অবধি কিলোমিটার চালিয়েছি 941 কিলোমিটার NH10 সেবক রোড ধরে যাচ্ছি এখন টুয়ার্ডস সেবক ফরেস্টের দিকে সেবক ফরেস্টের ভেতর দিয়ে উঠবো শিলিগুড়ি হয়ে বাগডোগরা তারপর পাবো আমাদের ন্যাশনাল হাইওয়ে 34 তো দেখা যাক কতক্ষণে পৌঁছোই যতটা সময় লাগাতো এদিকেই লাগে ওইদিকে লাগে না বেশিক্ষণ তো লেটস সি এই হচ্ছে এখন তিস্তার অবস্থা আজ 15ই সেপ্টেম্বর 2024 সিকিমে প্রচণ্ড বৃষ্টি হয়েছে লাস্ট 2-3 দিন বিভৎস বৃষ্টি হয়েছে এবং আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যার দরুন তিস্তা কিন্তু আবার ফুলে ফেপে উঠছে এই হচ্ছে অবস্থা এভাবে ল্যান্ডস্লাইডিংকে আটকানোর জন্য ব্যবস্থা করা হয়েছে আর দেখতেই পাচ্ছেন রাস্তা বলতে কিছু ছিল না আবার এটাকে তৈরি করা হয়েছে আবার নতুন রাস্তা তৈরি হচ্ছে এই ডান দিক দিয়ে তো চলে এসেছি সেবক করোনেশন ব্রিজ ঘড়িতে বাজে এখন 1:04 মিনিট 1:04 মিনিট 9:10 বেরিয়েছিলাম গ্যাংটক থেকে করোনেশন ব্রিজ সেবক পৌঁছে গেলাম 1টার সময় কিলোমিটার হয়েছে এখন অবধি 970 কিলোমিটার কলকাতা থেকে এখন অবধি পুরো এই সিকিম ঘুরে তারপর এই সেবক করোনেশন ব্রিজ অবধি 970 কিলোমিটার আর কলকাতা এখান থেকে 600 কিলোমিটার 600 এটা হচ্ছে তিস্তা
আমাদের সিকিম থেকে ওই দিক থেকে যেখান থেকে বয়ে আসছে, তারপর এখান থেকে কিন্তু আবার চলে যাচ্ছে কোন দিকে, বাংলাদেশের দিকে। জলপাইগুড়ির ধার দিয়ে ঢুকে যাচ্ছে বাংলাদেশ। এই সেই তিস্তা, এই তিস্তার জল নিয়ে এত লাফালাফি। তো এই হচ্ছে অবস্থা, পুরো ধুলোতে একাকার। যেহেতু রাস্তায় এতক্ষণ দেখালাম কি মারাত্মক অবস্থা ছিল, সেগুলো তুলে ধরলাম। ভীষণ ভীষণ অবস্থা খারাপ ছিল। এখন এগুলো সব খুলবো, এই রেনকোট খুলবো। এখানে বৃষ্টি নেই। ও মানে শিলিগুড়িতে কিছুক্ষণ মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব। তো আমার মনে হয় না যে এগুলো আর দরকার পড়বে। এখন যদি পড়ে তাহলে আবার পরে নেব। সো খুলে নেই, প্রচণ্ড গরম লাগছে। আসাম থেকে আসছে, আসাম গুয়াহাটি থেকে ট্রেন ঢুকছে শিলিগুড়ির দিকে। এটা হচ্ছে সেবক ব্রিজ, রেল ব্রিজ। সেবক কালী মন্দির পেরিয়ে এসে সেবক রেল ব্রিজ। সমতলের রাস্তা, পুরো ইস্ট সিকিম ঘুরে শিলিগুড়ি ফিরছি, শিলিগুড়ি ঢুকছি। টোটাল কিলোমিটার হয়েছে কলকাতা থেকে এখন অবধি 976 কিলোমিটার। সেবক ফরেস্ট পার করছি। সো ফ্রেন্ডস, ফাইনালি ওয়েলকাম টু শিলিগুড়ি সিটি। শিলিগুড়ি ঢুকে গেলাম। ঘড়িতে সময় বাজে এখন 1:40। ওহো, বাগডোগরা। তো ডান দিক দিয়ে গেলে বাগডোগরা, বাদিক দিয়ে গেলে শিলিগুড়ি শহরে ঢুকে যেতাম। ভাগ্যিস বোর্ডটা চোখে পড়লো। শিলিগুড়ি মহানন্দা ওল্ড ব্রিজ। চলে এসেছি দার্জিলিং মোড়, শিলিগুড়ি। এখান থেকে সোজা বেরিয়ে যাবো। যে বোর্ড লেখা আছে বাগডোগরা 12 কিলোমিটার, কলকাতা 578 কিলোমিটার। তো উদ্দেশ্য হচ্ছে, গন্তব্য হচ্ছে কলকাতা। অনেকটা লং রাইড করতে হবে। লং রাইড মিনস শিলিগুড়ি এই দার্জিলিং মোড় থেকে দেখাচ্ছে 578 কিলোমিটার। তো লেটস সি কতক্ষণ বাড়িতে পৌঁছায় গিয়ে। ওডোমিটারে হয়ে গেছে বাগডোগরা, এখনও 5 কিলোমিটার বাকি। তো 999 999 কিলোমিটার কমপ্লিট শিলিগুড়ি শহরের মাঝখান অবধি। এই জায়গাটার নাম কি আপনারা যদি জানেন তাহলে বলুন বা বলবেন। 999 কিলোমিটার কলকাতা থেকে কমপ্লিট হলো এই অবধি। জায়গাটার নাম হচ্ছে গোসাইপুরে আবার ওডোমিটার 0 করলাম। এবার কলকাতা অবধি গিয়ে টোটাল যোগ করে দেখবো কত কিলোমিটার বাইক রাইড হলো আমার। পার করছি বাগডোগরা ব্রিজ, ওয়ে টু কলকাতা। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইসলামপুর। যদি ইসলামপুরে কোথাও দাঁড়াই আপনাদের সাথে আবার ওখানে কথা বলবো। বাগডোগরা পার করছি 2:33 ঘড়িতে এখন। তো আমার সামনে বোর্ড লেখা আছে কিষানগঞ্জ 92, রায়গঞ্জ 167, পূর্ণিয়া 172, মালদা 224। কলকাতারটা লেখা নেই, কারণ কেউ যেতে পারবে কি পারবে না সোজাসুজি গ্যাংটক থেকে কলকাতা অবধি জন্য হয়তো লেখেনি। সরি, মজা করলাম। তো চলুন পরবর্তী স্টপে গিয়ে আবার দেখা হবে। বাগডোগরা পার করার সময় এই যে চা বাগান, যাদের চা বাগান দেখার খুব শখ তারা কিন্তু এই চা বাগানে কিন্তু দাঁড়াবেন, আমি জানি 100%। কারণ ডান দিক বাদিক দুদিকেই চায়ের বাগান। শিলিগুড়ি ঢোকার আগে সব থেকে অপূর্ব জায়গা হচ্ছে এই জায়গাটাই।
ঘোষপুকুর পার করে এই যে চা বাগানের পাশে সব লাইন দিয়ে আনারস বিক্রি করছে, এখন এখন আনারসের সিজন। তো আপনারা যারা ঘুরতে বেড়াতে আসবেন ট্যুরিস্ট, যদি গাড়িতে ফেরেন তাহলে এখান থেকে 10-15 পিস 20 পিস নিয়ে যেতেই পারেন, খুব সস্তা, 20 টাকা পিস মাত্র, 20 টাকা করে আনারস বিক্রি হচ্ছে, ভালো ভালো মিষ্টি আনারস। বিকেল 4:50 পার করছি ইসলামপুর বাইপাস, কিষানগঞ্জ এখান থেকে আরো 23 কিলোমিটার। আর এই সেই সুন্দর জায়গা যেটা লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম। দেখা যাক, এটা একটা চ্যালেঞ্জ আজকে। চ্যালেঞ্জ মানে কি, ঠান্ডা মাথায় 125 সিসির বাইক আর কি চ্যালেঞ্জ নেব। সকাল 9টায় বেরিয়েছি গ্যাংটক থেকে, রাত কটায় আমি কলকাতা পৌঁছাই, এটা হচ্ছে আজকের দেখার বিষয়। ইসলামপুর থেকে এখন খাওয়া দাওয়া করলাম, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি, ডাইরেক্ট শিলিগুড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। আর ইসলামপুরে এসেই, ইসলামপুর ওই বাইপাসের আগেই একটা ধাবা ছিল, দারুণ সুন্দর একটা ধাবা, সেই ধাবায় বসে খেলাম, খেয়ে দিয়ে জাস্ট এখন স্টার্ট করে আবার বেরোচ্ছি রেস্ট নিয়ে। পাঁচটা 55 পৌঁছে গেলাম কিষানগঞ্জ। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা আরেকবার। এখন চলে এসেছি আপনার ডালখোলার কাছাকাছি, আর সূর্যপুর টোল প্লাজার কাছে, এইটার সামনে টোল প্লাজা। আর ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 6:30। তো 6:30টার মধ্যে পৌঁছে গেছি। সকাল 9:20 বেরিয়েছিলাম গ্যাংটক থেকে, আর এখন পৌঁছে গেছি এখন সূর্যপুর সন্ধ্যে 6:30টার সময়। ম্যাক্সিমাম সময়টা লাগলো আপনার গ্যাংটক থেকে শিলিগুড়ি অবধি আসতে, শিলিগুড়ি শহর পার করতে। তারপর থেকে কিন্তু সব নর্মাল স্মুথ যাচ্ছে। আর এরপর একদম সোজা কিন্তু মালদা বাইপাস হয়ে বেরোবো বহরমপুরের দিকে। তো স্টে টিউন, দেখুন কটা অবধি আমি পৌঁছাই আর রাস্তার কী কন্ডিশন। থ্যাংক ইউ সো মাচ। সূর্যপুর টোল প্লাজা, ডালখোলার আগে। চা খেলাম, জল খেলাম, ফ্রেশ হলাম একটু, ব্যাস তারপর আবার বেরিয়ে পড়লাম। 6:40। গতবার দার্জিলিং যখন এসেছিলাম সেই সিরিজে কিন্তু ফগ লাইট লাগাইনি, ফগ লাইট ছাড়াই এসেছিলাম, যার দরুন সময় অনেকটা বেশি লেগেছিল রাস্তায় গাড্ডা দেখার জন্য, স্লো বাইক চালাতে হয়েছিল। কিন্তু এবার লিউ জেজির 20 ওয়াটের ফগ লাইট লাগানোতে আমার রাস্তা এত ভালো হয়ে গেছে যে রাস্তায় বাইক চালাতে কোনো সমস্যা হচ্ছে না। অনেক দূর অবধি, 50 মিটার দূর অবধি আমি দেখতে পাচ্ছি যে কোথায় কি আছে রাস্তার সিচুয়েশন। সো ফগ লাইটটা সত্যি সত্যি খুবই দরকারি জিনিস। থ্যাংক ইউ সো মাচ। অনেকে আমাকে বলেছেন এটা ফগ লাইটের কথা লাগানোর জন্য, আমি লাগিয়ে নিয়েছি এবার। বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ডালখোলা ঢুকছি, সামনে থেকে লেফট নিতে হবে মালদা যাওয়ার জন্য, সোজা গেলে কিন্তু চলে যাব পূর্ণিয়া। বাদিকে বোর্ড লেখা আছে, বোর্ডে দেখতে পাচ্ছি কলকাতা 469 কিলোমিটার, মালদা 119 কিলোমিটার। পার করছি ডালখোলা। এখান থেকে টুঙ্গিদিঘি 25, রায়গঞ্জ 47 কিলোমিটার, মালদা 123 কিলোমিটার। ঘড়িতে সময় 6:55। সন্ধে রাত বলা যাবে না, সন্ধে বাজে 7টা। পার করছি করণদিঘি। রায়গঞ্জ বাইপাসে নবনির্মিত ব্রিজ, বেশ ভালো মডেল করেছে, সুন্দর লাগছে। প্রিয় রায়গঞ্জের বন্ধুদের জন্য দাঁড়ালাম, রায়গঞ্জে কখনো দাঁড়ানো হয় না,
এই চায়ের দোকান। এখানে চায়ের সাথে নাস্তা জলখাবার পাওয়া যায় দাদা ভাইয়ের। সারাই রূপাহার একদম। এই যে এই জায়গাটায় দাঁড়িয়েছি, অনেকগুলো আছে এখান থেকে, অনেকগুলো আছে। তো দেখে দাঁড়ালাম, তো চাটা খাবো, একটু কোমরটা সোজা করবো, কারণ আবার অনেকটা রাস্তা বাকি। তো প্রিয় বন্ধুরা, চলে এলাম মালদা কদুবাড়ি মোড়, গাজল কদুবাড়ি, গাজল, এই যে গাজল চলে এলাম। বাইপাস দিয়ে চলে যাব সোজা মালদার দিকে। বাদিক গেলে হচ্ছে গাজল। গাজল টোল প্লাজা, ঘড়িতে সময় 9টা বেজে 2 মিনিট। গাজল থেকে মালদা ঢুকছি, মালদা বাইপাস। আর প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি প্রচণ্ড, কিন্তু আমি পুরো ফুল প্যাকড আপ হয়ে আছি। রেনকোট থেকে শুরু করে সব পরেছি, এবং তার সঙ্গে সঙ্গে গোপ্রোকেও কিন্তু পুরো ওয়াটারপ্রুফ বানিয়ে নিয়েছি। 9টা বেজে 27 মিনিট পৌঁছে গেলাম মালদার কালিয়াচক পার করছি। 9টা 27। তো এই প্রথমবার এত সুন্দর একটা দৃশ্য পেয়েছি, সেটা হচ্ছে যে আমি যাচ্ছি ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে, আর আমার পাশে ট্রেনও যাচ্ছে। এই যে ট্রেন যাচ্ছে, আর আমি যাচ্ছি, আমার বাইক যাচ্ছে। ফারাক্কা ব্রিজ পার করছি, রাত বাজে 9:45। তো বন্ধুরা, বলেছিলাম ফারাক্কায় দাঁড়াবো, ফারাক্কায় দাঁড়ালাম, চাটা খেলাম, আবার খেয়ে একটু রেস্ট নিলাম, নিয়ে আবার স্টার্ট করছি। আপনার ওডোমিটার 0 করার পর থেকে এখন অবধি 287 কিলোমিটার চালিয়ে এসেছি শিলিগুড়ি থেকে। তো বন্ধুরা, এটা হচ্ছে কালু হোটেল সুরি। তো এখন এসে পৌঁছলাম, আর কিছুটা দূর গেলে বহরমপুর। আর মোটামুটি রায়গঞ্জ থেকে বৃষ্টি, এত বৃষ্টি, তুমুল বৃষ্টি জীবনে আমি দেখিনি, এই লাইফে ফার্স্ট টাইম। আর এখন ঘড়িতে কটা বাজে দেখা যাচ্ছে না, মোবাইল অন হচ্ছে না, ডবল ট্যাপ করলেও। আমি ভেতরে গিয়ে আপনাদের বলছি। এই হচ্ছে অবস্থা। আর কি সেট আপ করেছি সেগুলো দেখিয়ে দিই। ফগ লাইট তো আছে নিচে, দুদিকে ফগ লাইট আছে, প্লাস হ্যাজার্ড অন করে দিয়েছি। এই যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কিন্তু এটা মাস্ট। তো এই করে রায়গঞ্জ থেকে এখন অবধি মোটামুটি সব ভিজে গেছে। গ্লাভস জুতোর ভেতরে 5 কিলো জল হবে। আর জানি না ভেতরে কি অবস্থা, তাও পুরোপুরি ভিজিনি, কিছুটা বেঁচে আছি। দেখা যাক, 1 মিনিটের জন্য কিন্তু বৃষ্টি ছাড়েনি। আবার গিয়ে দেখা হবে, কথা হবে। রাত বাজে 2:45, বহরমপুর বাইপাস পার করছি। বহরমপুর বাইপাস রাতের বেলা এই বর্ষার সময় সবচেয়ে বড় এনিমি হলো আপনার রাস্তার মধ্যে থাকা পথহোল। যতই উন্নত রাস্তা থাক না কেন, সালা একটা করে চাঁদ সব জায়গাতেই আছে। এই বহরমপুর বাইপাস উদ্বোধন হয়েছে কদিন আগে, কিন্তু কয়েকশো পথহোল, কয়েকশো রাস্তা খাবলে উঠে গেছে। যে কি দিয়ে রাস্তা বানিয়েছে, মাটি দিয়ে না সিমেন্ট দিয়ে না আটা দিয়ে। এখন আছি বেলডাঙ্গা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে। এখান থেকে তেল নিলাম 6 লিটার মতো।
আর এত তুমুল বৃষ্টি আমার জীবনের ইতিহাসে কোনোদিন আমি এত বৃষ্টি পাইনি। রায়গঞ্জ থেকে স্টিল নাও বেলডাঙ্গা অবধি তুমুল বৃষ্টিতে 1 সেকেন্ডের জন্য বিরাম নেই, সেই বৃষ্টিতে ভিজে ভিজে আসছি। এবং 2.5 থেকে 3 ঘন্টা আমি লেট হয়ে গেছি আজকে। কারণ হচ্ছে যে আমি 3 ঘন্টা আগে আমি পৌঁছে যেতাম কলকাতায়, এখন আমি 3 ঘন্টা পরে পৌঁছাবো। এখনও বৃষ্টি পড়ছে হালকা হালকা, নিম্নচাপের বৃষ্টি থামবে না। তো আমি এখনই আবার বেরোতে হবে। এই সব গোপ্রোগুলো সব ওয়াটারপ্রুফ করে নিয়েছিলাম, এটা এখন আর ওয়াটারপ্রুফ রাখলাম না, বিকজ প্রবলেম হচ্ছে অনেক। একবার খোলা একবার বন্ধ করা প্লাস চার্জিং করা অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তো চলুন বেরিয়ে পড়ি, আবার রাস্তায় যেতে যেতে কথা হবে। ভোরের আলো ফুটে গেছে। গতকাল সকাল 9টা 20-এ স্টার্ট করেছিলাম গ্যাংটক থেকে, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা 15। এখন আছি আমি বিরাট পাওয়ার স্টেশনের কাছাকাছি। আর বিগত ভিডিওতে আমার অনেক বন্ধু আমাকে জানিয়েছেন যে আমার সামনে যেটা আছে, যে পাওয়ার স্টেশনটা বলেছিলাম, ওইটা হচ্ছে বিরাট পাওয়ার স্টেশন। তো সামনেই এই ভারত পেট্রোলিয়ামের সামনে একটু দাঁড়িয়েছি, আর শরীর দিচ্ছে না। আসলে সরাসরি গ্যাংটক থেকে এই বর্ষার সময়, এই বর্ষা মানে অকাল বর্ষা, আবার নিম্নচাপ, ওখানে তো বৃষ্টি হচ্ছিল, ধস হচ্ছিল। রায়গঞ্জ পেরোনোর পর থেকে যে কন্টিনিউয়াস বৃষ্টি শুরু হয়েছে, বেলডাঙ্গায় এসে লাস্ট পেয়েছি, এবং তার মাঝে মাঝে আবার রানাঘাটে কিছুটা, কৃষ্ণনগরে কিছুটা, নদীয়া ফুলিয়াতে কিছুটা, মানে এইভাবে করতে করতে এখন অব্দি এসছি। এখন বৃষ্টি নেই। তো এটা একটা মানে কি বলবো, মানে নিজের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি 125 বাইক নিয়ে আসতে পারবো কি গ্যাংটক থেকে সরাসরি কলকাতা। তো প্রিয় বন্ধুরা, এবার কিন্তু ফাইনালি NH-12কে টাটা বাই বাই করার সময় চলে এসছে, যেহেতু এটা হচ্ছে এন্ডিং। এখান থেকে শুরু হচ্ছে জাগুলি এবং সেই নরকের রাস্তা। তো এখন জাগুলি থেকে বারাসাত অবধি রাস্তার কি কন্ডিশন সেটা আপনাদের মধ্যে তুলে ধরছি। দেখুন, যারা আসবেন তাদের জন্য খুব কাজে লাগবে, এবং আপনারা খুব সাবধানে কিন্তু বাইক চালিয়ে আসবেন এই বর্ষার সময়। তো এখান থেকে কিন্তু শুরু হয়ে গেল সেই বিভীষিকাময় রাস্তা। জাগুলি থেকে বারাসাত অবধি এত খারাপ রাস্তা হওয়ার কারণ আমি বুঝতে পারি না। সিঙ্গেল রোড, একটা ব্যস্ত রোড, জাতীয় সড়ক, আর এই গাড্ডাগুলো দেখুন, বিভৎস, মানে বাইক পড়লে অ্যাক্সিডেন্ট, 100% অ্যাক্সিডেন্ট হবে, ছোট ছোট গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হবে। জিরাটের বৈকুণ্ঠপুর, রামকৃষ্ণপুর এবং আমডাঙ্গা, এই সব এলাকার যে রাস্তা, এই যে দেখছেন, এগুলো হচ্ছে মৃত্যু ফাঁদ। একটা সিঙ্গেল রোড, আর এত উদাসীনতা কেন? হাজার কোটি টাকা চারিদিকে খরচ হচ্ছে, আর একটা জাতীয় সড়ক যে যোগাযোগ করে, যে একমাত্র রাস্তা, সেটাকে এই অবস্থায় রেখে দেওয়ার কারণ আমি বুঝতে পারছি না। আমরা রোড ট্যাক্স দিচ্ছি প্রতি বছর, কিছু হলে আমাদের ফাইন করে ট্রাফিক সার্জেনরা, কিন্তু রাস্তা সারাই কেন হয় না? তো এগুলো আমাদের একটা অধিকারের মধ্যে পড়ে, যেহেতু আমরা ট্যাক্স পেয়ার, আমাদের ট্যাক্সের টাকা কিন্তু সরকার চলছে। তো অনুরোধ করব সরকারকে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, রাস্তার বেহাল দশা থেকে আমাদের মুক্তি দিন এবং রাস্তা সারাই করান। তো ফাইনালি অবশেষে অনেক যুদ্ধ করার পর জাগুলি থেকে বারাসাত এসে পৌঁছলাম। নরক যন্ত্রণার এই রাস্তা দিয়ে আসার সময় একটাই কথা মনে পড়েছে, যে ডাকবাংলো মোড়ে এখন এসে পৌঁছে এটা ফিল করছি যে পুরো পশ্চিমবঙ্গের সব থেকে যদি খারাপ রাস্তা কিছু থেকে থাকে, সেটা হচ্ছে এই আমাদের জাগুলি থেকে বারাসাত অবধি যে রাস্তাটা, আমডাঙ্গা জিরাটের সামনে, বিভীষিকা। সো বন্ধুরা, আপনাদের স্বাগতম। আমি নিজেকে স্বাগতম করছি কলকাতায় পৌঁছালাম ফাইনালি। ঘড়িতে এখন বাজে সময় 6টা বেজে 58 মিনিট, মানে 7টা বাজে। 7টার সময় পৌঁছে গেছি কলকাতায়। গতকাল 9টা 15-তে বেরিয়েছিলাম গ্যাংটক থেকে। 9টা 15-তে বেরিয়ে
15 তারিখ সকাল 9:15 এবং 16 তারিখ সকাল 7টায় পৌঁছে গেলাম কিন্তু এই কলকাতায়। এখন এয়ারপোর্ট পার করছি। এয়ারপোর্ট পার করে আমার বেহালা অবধি যেতে এখন আমাকে এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার 20 কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করতে হবে। সো শরীরে আর এনার্জি নেই, গোপ্রোর ব্যাটারি প্রায় যাবে করছে। তো এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আগামী এপিসোড বলতে আর কিছুই নেই এবং আগামী সিরিজ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে হাজির হচ্ছি। এই সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা না পেলে কিন্তু আমার এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তো আপনারা সঙ্গে থাকুন, আমাকে অনুপ্রেরণা দিন এবং যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন।